উত্তর কোরিয়ার ছোট অস্ত্রে বিরক্ত নই বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঠেকাতে সৌদিকে অস্ত্র দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 6। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন বিরোধী দল বিএনপি। রাজাকারদের তালিকা তৈরিতে চিঠি যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং ভ্যালেন্সিয়ার কাছে ফাইনালে 2-1 গোলে হেরে গেল মেসির দল বার্সেলোনা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি সাইফুল ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ছোট বিষয় বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার ছোট ক্ষেপণাস্ত্র পরীক্ষাতে তিনি বিরক্ত নন। রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছানোর পর ট্রাম্প এক টুইট বার্তায় এসব কথা উল্লেখ করেন। ট্রাম্প তার টুইটারে বলেন, উত্তর কোরিয়া কিছু ছোট অস্ত্র পরীক্ষা করেছে যাতে আমার কিছু লোকজন বিরক্ত, কিন্তু আমি বিরক্ত নই। টুইটারে ট্রাম্প আরও লিখেছেন, চেয়ারম্যান কিম এর উপর আমার আস্থা আছে যে তিনি তার প্রতিশ্রুতি রাখবেন। তবে উত্তর কোরিয়ার অস্ত্র সংক্রান্ত বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বক্তব্য এবং ট্রাম্পের বক্তব্য পুরোপুরি উল্টো। বোল্টন বলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছে। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে কংগ্রেসের তোয়াক্কা না করে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে অবহিত করেন। ইরানের অব্যাহত হুমকিকে জরুরি অবস্থা আখ্যায়িত করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই $800 কোটি এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের কাছেও এসব অস্ত্র বিক্রি হবে। যুক্তরাষ্ট্র থেকে কেনা এসব অস্ত্র সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এ আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাধারণত অস্ত্র বিক্রির জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন নিতে হয়। ডেমোক্রেট সদস্যদের অভিযোগ, পার্লামেন্টে কঠোর বিরোধিতার পরিস্থিতি আঁচ করতে পেরেই জরুরি অবস্থার আশ্রয় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জরুরি অবস্থায় কংগ্রেসের অনুমোদন ছাড়াও প্রশাসনিক আদেশের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। ইয়েমেন সংঘাতে সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন এবং গত অক্টোবরের মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য অনেক কংগ্রেস সদস্য সৌদির ব্যাপক সমালোচনা করেছেন। মেক্সিকোতে দাবানল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে 5 জন নৌবাহিনীর ক্রু ও অপরজন দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কমিশনের একজন পরিদর্শক। মধ্যাঞ্চলীয় প্রদেশ কেরেতারোর বনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযানে অংশ নিচ্ছিল MI-17 হেলিকপ্টারটি। এরই এক পর্যায়ে হেলিকপ্টারটি জালপান্দে সিয়েরা শহর থেকে প্রায় 89 কিলোমিটার উত্তরে বিধ্বস্ত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ পরিষ্কার হয়নি। প্রতিকূল আবহাওয়ার কারণে ওই দিন রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার ভোরে উদ্ধারকারী দল হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর প্রচার শুরু হওয়ার পর নিহত ক্রুদের স্মরণে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর সহ কর্মকর্তারা 1 মিনিট নীরবতা পালন করেছেন। উপসাগরীয় অঞ্চলে গোপন অস্ত্রের মাধ্যমে মার্কিন যে কোনো যুদ্ধ জাহাজ ইরান ডুবিয়ে দিতে পারবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মুর্তুজা কোরাবানি বলেছেন, উপসাগরীয় অঞ্চল ক্ষেপণাস্ত্র ও গোপন অস্ত্রের মাধ্যমে মার্কিন যুদ্ধ জাহাজগুলো ডুবিয়ে দিতে পারে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও 1500 সেনা মোতায়েনের কথা জানায়। এরপর ইরানের পক্ষ থেকে এ কথা বলা হলো। জেনারেল কোরাবানি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে 2টি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। যদি মার্কিন বাহিনী নির্বোধের মতো সামান্যতম কোনো ঘটনা এই অঞ্চলে ঘটায়, তবে আমরা ক্ষেপণাস্ত্র বা 2টি নতুন গোপন অস্ত্র ব্যবহার করে তাদের জাহাজ এবং ক্রু সহ বিমান সমুদ্রের নিচে পাঠিয়ে দেব। তবে ওই গোপন অস্ত্র আসলে কি তা তিনি খোলাসা করে বলেননি। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় 25 সৈন্যসহ বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন। সকালে বর্নো রাজ্যের একটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সময় এই হামলা হয় বলে দেশটির নিরাপত্তা সূত্রে জানা গেছে। গত এক সপ্তাহে নাইজেরিয়ার সৈন্যের উপর 2 ধাপে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 50 জন সৈন্য ও শতাধিক বেসামরিক লোক নিহত হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনীর একটি সূত্র জানায়, জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সৈন্যরা ওই অঞ্চলের গ্রামগুলো খালি করছিল। এর অংশ হিসেবে বর্নো রাজ্যের একটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছিল সৈন্যরা। এ সময় জঙ্গিরা তাদের উপর হামলা চালায়। বেসামরিকদের গাড়ি বহরটিতে 50টির মতো গাড়ি ছিল।
ইসলামিক স্টেটে যোগ দেওয়ার দায়ে 3 জন ফরাসি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে এক ইরাকি আদালত। ইসলামিক স্টেটে যোগ দেওয়ার দায়ে 3 জন ফরাসি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে এক ইরাকি আদালত। আইএসে যোগ দেয়া তারাই প্রথম ফরাসি নাগরিক যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হলো। সিরিয়ার আইএস পরাজিত হওয়ার পর যে শত শত আইএস সদস্য ধরা পড়েছিল তাদের অনেকেই ছিল বিদেশি। তাদের বিচার প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিকতায় ওই 3 ফরাসি আইএস এর মৃত্যুদণ্ড দেয়া হলো। তারা হচ্ছে কেভিন গোনট, লিওনার্ড লোপেজ এবং সালিম মাচৌ। ধরা পড়াদের মধ্যে মোট 12 জন ফরাসি নাগরিক রয়েছে। তারা এখন এর বিরুদ্ধে আপিল করতে পারবে। ইসলামিক স্টেটের 15 জঙ্গি একটি নৌকা নিয়ে শ্রীলঙ্কা থেকে রওনা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের কেরালা উপকূল জুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা। হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি সাদা রঙের নৌকায় চেপে শ্রীলঙ্কা থেকে রওনা হওয়া সন্দেহভাজন ওই আইএস জঙ্গিরা লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপে পৌঁছানোর চেষ্টা করবে বলে তথ্য রয়েছে কেরালা পুলিশের হাতে। কেরালা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক টমিন খাসানকেরি গত 23 মে রাজ্যের 580 কিলোমিটার উপকূল জুড়ে থাকা 72টি থানা কর্তৃপক্ষকে এই সতর্কবার্তা পাঠান। ভারতের বাইরে থেকে আসা সব ধরনের নৌযানের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে প্রতিটি থানাকে নির্দেশ দেয়া হয় ওই বার্তায়। পাশাপাশি উপকূল রেখা বরাবর পুলিশের টহল জোরদার করার নির্দেশ দেয়া হয়। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, ওই নৌকায় থাকা জঙ্গিদের সংখ্যা নিয়ে খুবই স্পষ্ট তথ্য রয়েছে তাদের হাতে। আর এই তথ্য দেয়া হয়েছে শ্রীলঙ্কার গোয়েন্দাদের তরফ থেকে। নেপালে পৃথক 2টি বোমা বিস্ফোরণে অন্তত 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। বিকেল 4টার দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই ঘটনা ঘটে। কাঠমান্ডুর একটি দোকানে প্রথম শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত ও 5 জন আহত হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে একটি বাড়িতে। এতে একজন নিহত ও অপর একজন আহত হয়। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। পুলিশ ধারণা করেছে ঘটনাটি স্থানীয় কোনো মাওবাদী উপদল করে থাকতে পারে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। নেপাল পুলিশের মুখপাত্র বিশ্বরাজ পোখারেল বলেছেন, আমরা 2টি ঘটনারই অনুসন্ধান চালাচ্ছি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving, it's mixing, sharing, and more. IT is solving problems, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket, it's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, 7ম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। শান্তির আলোচনায় বসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিফোনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ইমরান। কাশ্মীরের পুলওয়ামায় 14 ফেব্রুয়ারি হামলার ঘটনার পরে এই প্রথম টেলিফোনে কথা বললেন দুই দেশের প্রধানমন্ত্রী।
এর আগে ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়ী হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান ভারতের দ্বিতীয়বার নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি জানিয়েছেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নিজেদের বিশ্বাস বাড়াতে হবে, হিংস্রতামুক্ত এবং সন্ত্রাসবাদমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উভয় দেশ তাদের জনগণের কল্যাণে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ভারতে আগামী 30 মে সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের টুইটারে এই ঘোষণা দিয়েছেন। লোকসভা নির্বাচনে জনমত স্পষ্ট হওয়ার পর মোদীর আবার প্রধানমন্ত্রী হওয়া এরকম নির্ধারিতই ছিল। শুধু কবে তিনি শপথ নিচ্ছেন সেই দিনক্ষণ ঘোষণার অপেক্ষা ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে একই দিন কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন বলে রাষ্ট্রপতি ভবন জানিয়েছে। তবে সে তালিকায় কারা থাকবেন তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। মোদী এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানিয়েছে, মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে নতুন মুখ নিয়ে আসার পক্ষপাতী দুজনই। তাই 30 মে রাষ্ট্রপতি ভবনে একাধিক বাঙালিকে শপথ নিতে দেখা যেতে পারে। এবার লোকসভায় 352 আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। ধর্মীয় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গত 25 মে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টার্লিং বাংলা বাজার এলাকায় একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় বৃহত্তর ময়মনসিংহবাসীর এই ইফতার মাহফিল। নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু কিশোর অংশ নিয়ে উপভোগ করেন এই ধর্মীয় উৎসব। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি সাখাওয়াত হোসেন সেলিমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আব্দুল শহীদ, মামুনস টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, এশিয়ান মাল্টি সার্ভিস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিঙ্কন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রিয়াজ কামরান, রফিকুল ইসলাম, এ ইসলাম মামুন, মিয়া মোহাম্মদ দাউদ, নারী নেত্রী রেক্সনা মজুমদার, ডাক্তার নাহিদ খান, মাকসুদ আহমেদ, জুই ইসলাম, কাজী আরজুমান আরা বেগম, পলি শাহিনা প্রমুখ। বৃহত্তর ময়মনসিংহবাসী ছাড়াও নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ইফতার মাহফিলে অংশ নেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএর কার্যকরী কমিটির কর্মকর্তাবৃন্দ। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছে বিএনপি। বিকেল 4টার পর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল আমন্ত্রণ পত্র নিয়ে আসেন। তারা হলেন দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম। সেখানে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমন্ত্রণ পত্র গ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও জিএম মাসুদুল হাসান উপস্থিত ছিলেন। ৭১-এ খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে যেসব বাঙালি পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল তাদের তালিকা সংগ্রহ করে তা রক্ষণাবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদ সাংবাদিকদের বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে সংরক্ষিত স্বাধীনতা বিরোধী রাজাকারদের তালিকা সংগ্রহ করতে বলেছি। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আধা সরকারি পত্র দেওয়ার কথা জানানো হয়। শ্রমিক, কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মূল নেতা শাহজাহান খান সংসদীয় এই কমিটির সভাপতি। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, রফিকুল ইসলাম বীর উত্তম ও কাজী ফিরোজ রশিদ অংশ নেন।
যশোরের সারসা উপজেলায় স্বামী শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে 2 সন্তানকে হত্যার পর বিষ পান করে আত্মহত্যা করেছেন এক মা। রাত 11টার দিকে উপজেলার দীঘা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার ইব্রাহিম হোসেনের স্ত্রী হামিদা খাতুন ও তার মেয়ে শরীফা খাতুন এবং ছেলে সোহান হোসেন। ইব্রাহিম পেশায় চা বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ইব্রাহিম হোসেন ও শাশুড়ি জামিলা খাতুন পারিবারিক বিবাদে দিনভর হামিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে হামিদা খাতুন বাজার থেকে বিষ ও গ্যাসের ট্যাবলেট এনে মেয়ে শরীফা খাতুন ও ছেলে সোহান হোসেনকে খাওয়ায়। পরে নিজেও বিষ ও গ্যাসের ট্যাবলেট একত্রে খেয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সুখদেব রায় 3 জনের মৃত্যু নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে অটোরিকশায় করে পাচারের সময় 1 লাখ ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আজিম জানান, বেলা 11টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ারখোনা এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। আটক আব্দুল আমিনের বাড়ি ওই এলাকায়। আজিম বলেন, একটি অটোরিকশায় করে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে র্যাব সদস্যরা হাতিয়ারখোনা এলাকায় অভিযান চালায়। এ সময় টের পেয়ে অটোরিকশা চালক পালিয়ে গেলেও পাচারকারী আমিন র্যাবের হাতে ধরা পড়ে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে 1 লাখ ইয়াবা, মাদক লেনদেনের নগদ 3 লাখ টাকা, একটি মোবাইল ফোন উদ্ধার ও অটোরিকশাটি জব্দ হয় বলে র্যাবের এই কর্মকর্তা জানান। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে র্যাব জানায়। ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেছেন। দিনগত রাত 1টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন তারা। বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন না করা পর্যন্ত বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্যে অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন। এর আগে রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সবাইকে নিয়ে মঙ্গলবার সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এই বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পদবঞ্চিতরা জানান, যারা দলের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঘাম ঝরিয়েছেন তাদের বাদ দিয়ে সংগঠনের কমিটি করা হয়েছে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। একটি অবরোধ শেষ হতে না হতে আবার শুরু হচ্ছে 65 দিনের অবরোধ। সামনে ঈদ, তাই দিশেহারা জেলেরা। প্রশাসনের পক্ষ থেকে আপাতত নেই কোনো সহায়তা। প্রান্তিক জেলেদের কাছে রমজানের এক একটা দিন যেন এক একটা বছর সমান। কোনো মতে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকাই এখন যেন দায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নেই মাছ শিকারের কোনো পথ। সামনেই শুরু হচ্ছে 65 দিনের অবরোধ। কি করে কাটবে ঈদ, রাখবে রোজা, এ ভেবেই হতাশায় দিন কাটছে জেলেপল্লীর জেলেদের। আমাদের বরগুনা অফিস থেকে মোহাম্মদ আসাদুজ্জামান এর পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। পশ্চিম আকাশে সূর্য যখন হেলে পড়ে তখন অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে রাশিদা বেগমের একমাত্র শিশু ছেলে হাসান, আর ভাবে কখন হবে সন্ধ্যা। রকমারি ইফতারের পরশা সাজিয়ে দোকানিরা যখন বসে থাকে, স্বাদ থাকলেও সাধ্য হয় না পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলেপি কিংবা চিকেন কেনার। আজান শোনার সাথে সাথে মা ছেলে বসে পড়েন আলুর ভর্তা, মরিচ পোড়া আর পান্তা ভাত নিয়ে। টাকার অভাবে ছোট ছেলেকে দিতে পারেনি স্কুলে। স্বামী বুদ্ধি প্রতিবন্ধী, ঘর ছেড়ে গেছে 1 থেকে 1.5 মাস হলো, কোনো খোঁজ নেই তার। বাধ্য হয়েই অভাবের তাড়নায় ছোট ছেলেকে দিতে হয় নৌকায়। তাতে প্রতিদিন আসে 50 থেকে 100 টাকা, আর তা দিয়ে চলছে মা ছেলের সংসার। রমজানে ছেলের মুখে তুলে দিতে পারেননি ভালো কোনো ইফতার, তাই বুকে পাথর বেঁধে নিজে না খেয়ে পান্তা ভাত আর ভর্তা খেয়ে দেয় ছেলেকে। অবশিষ্ট খাবারটাই খেয়ে রোজা রাখেন মা রাশিদা। কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের পনির ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়েছে রমজান। বর্তমানে নদীতে নেই তেমন মাছ, তাই ঘরে নেই খাবার, আর ইফতারিতে ছোলা বুট খাওয়া তো হয়ে গেছে বিলাসিতা। বর্তমানে খুব খারাপ অবস্থায় দিন কাটাতে হচ্ছে জেলেদের। নদীতে মাছ ধরতে যেতে পারেন না, তাই অন্য বাড়িতে দিন মজুরি করে চালাতে হয় সংসার। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ, বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন।
উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট সুইট B1, ব্রোঞ্জ, নিউ ইয়র্ক 10451। ফোন 718-639-6600। MN Trading Corp. We provide services such as government trade, airlines, Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA 10473. Telephone 718-893-0002. Email mntradingcorp@gmail.com. দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ঈদের আগে সরকারি ছুটির 2 দিন দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এলাকায় সব ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় 1 জুন শনিবার সাপ্তাহিক ছুটি এবং 2 জুন রোববার শবে কদরের ছুটির দিন তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প এলাকায় শাখাগুলো খোলা রাখতে বলা হয়। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে। 5 জুন ঈদ হবে ধরে ঈদের সরকারি ছুটি 4 ও 5 এবং 6 জুন নির্ধারিত আছে। সে কারণে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই যাতে শ্রমিক কর্মচারীরা বেতন, বোনাস পান সেটা নিশ্চিত করতেই 1 এবং 2 জুন পোশাক শিল্প এলাকায় ব্যাংকের শাখাগুলো খোলা রাখতে বলা হয়েছে। 1.5 লাখ টাকার মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা জানান। ইমরান আহমেদ বলেন, আগে কর্মী পাঠাতে সরকার নির্ধারিত 1,60,000 টাকা চেয়ে অনেক বেশি নেওয়া হয়েছে। অনেক সময় 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এবার সেটা যেন না হয় সে লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। 29 ও 30 মে মালয়েশিয়ায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে ভালো খবর আসতে পারে বলেও আশা করেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, বন্ধ শ্রমবাজারে দ্বার খোলার বিষয়ে ঈদের পর ভালো খবর আসতে পারে। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। মুকুট হারালো টানা 4 বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার কাছে ফাইনালে 2-1 গোলে হেরে গেল মেসির দল। কোপা দেল রে জিতে দ্বিমুকুট অর্জনের হাতছানি ছিল কাতালানদের সামনে, কিন্তু রাতে ফুটবল প্রেমীদের চমক দেখালো ভ্যালেন্সিয়া। সেভিয়ার বেনিতো ভিয়ানমারিনের মাঠে ম্যাচের শুরু থেকে কাতালানদের চেপে ধরেছে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধেই 2 গোল করে লিড নেয় মার্সেলিনোর দল। কেভিন গামিরো ও রদ্রিগোর গোল বার্সাকে পেছনে ফেলে দেয়। খেলা শুরুর মাত্র 5 মিনিটের মাথায় গোল হজম করতে হয়তো বার্সেলোনাকে। ক্লেমেন্তো লংলের ভুল পাসে বক্সের মধ্যে বল পেয়ে যায় ভ্যালেন্সিয়ার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো। কোনো মতে রদ্রিগোকে বাধা দিয়ে গোল লাইন বিপদমুক্ত করেন জেরার্ড পিকে। বৃষ্টির শঙ্কা নিয়ে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসের 9ম ওভারে শুরু হয় বৃষ্টি। দক্ষিণ আফ্রিকা তখন 8.2 ওভারে বিনা উইকেটে 55 রান করে। বৃষ্টি শেষে 40 মিনিট পর ফের খেলা শুরু হয়। 7 বল পর আবারও বৃষ্টি, আবারও বন্ধ হয় খেলা। এর 45 মিনিট পর আবারও খেলা শুরু হয়। 12.4 ওভারে দক্ষিণ আফ্রিকা কোনো উইকেট না হারিয়ে তুলে নেয় 95 রান। খেলার এমন সময় আবারও শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা মাঠে গড়ানো যায়নি। বারবার বৃষ্টি শুরু আর বন্ধের কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি রঞ্জন মাদুরগেল। সদ্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। বেশি ফুরফুরে মেজাজে থাকার কথা সাকিব আল হাসানের। নিজের হারানো সিংহাসন ফিরে পেয়েছেন তিনি। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠেছেন শীর্ষে। কেন সে 1 নম্বর, বিশ্বকাপে তা দেখিয়ে দিতে সাকিবের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। পাঁজরের ইনজুরির কারণে 3 জাতি সিরিজে ফাইনালে খেলতে পারেননি সাকিব। তবু র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে সমস্যা হয়নি তার। ব্যাটিংয়ে 250 ও মিতব্যয়ী বোলিংয়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছেন তিনি। বিশ্বকাপের আগে নিশ্চয়ই এটি তার জন্য সুখবর। অধিকন্তু ইনজুরি থেকে সেরে উঠেছেন, এখন পুরোপুরি ফিট।
স্টিভ রোডস বলেন, সাকিব ভালো আছে, শারীরিক মানসিক দিক দিয়ে সে সম্পূর্ণ ফিট। আয়ারল্যান্ডে ছোট সমস্যায় পড়েছিল, দ্রুত তা কাটিয়ে উঠেছে, গর্জন তুলতে প্রস্তুত বিশ্বসেরা অলরাউন্ডার। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। উত্তর কোরিয়ার ছোট অস্ত্রে বিরক্ত নই, বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঠেকাতে সৌদিকে অস্ত্র দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 6। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন বিরোধী দল বিএনপি। রাজাকারদের তালিকা তৈরিতে চিঠি যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং ভ্যালেন্সিয়ার কাছে ফাইনালে 2-1 গোলে হেরে গেল মেসির দল বার্সেলোনা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org এবং www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।